দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিশ সংলাপে আপনাদের সাথে আছে আমি শামীমা দোলা। ডলার সংকট নিরসনে গত বৃহস্পতিবার একসঙ্গে 4টি সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। সেগুলো হলো ব্যাংকের ডলার ধারণের সীমা এনপিও হ্রাস, রপ্তানিকারকের প্রত্যাবাসন কোটায় ইআরকিউ ধারণকৃত ডলারের 50% নগদায়ন, ইআরকিউ হিসাবে জমা রাখার সীমা কমিয়ে অর্ধেকে নামিয়ে আনা এবং অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রা তহবিল অভ্যন্তরীণ ব্যাংকিং ইউনিটে স্থানান্তর। একই সাথে মার্কিন ডলারের দাম আরও 50 পয়সা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে প্রতি ডলারের দাম বেড়ে হয়েছে 94 টাকা 45 পয়সা। কিন্তু খোলা বাজারে ডলার এখন 103 টাকার বেশি। ডলার সংকট আর আমদানি রপ্তানি বাণিজ্যের প্রভাব নিয়ে আজকের বিশ সংলাপ। আলোচনায় আছেন বিকেএমই এর সহসভাপতি শামীম এহসান, বিটিএম এর জ্যেষ্ঠ উপদেষ্টা ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। স্বাগত আপনাদের। প্রথমে আমি যেতে চাই যে এই যে ডলারের দাম বাড়ছে, ক্রমশই বাড়ছে এবং বৃহস্পতিবার 4টি সিদ্ধান্ত নিয়েছে। এই 4টি সিদ্ধান্ত নেবার ফলে আমদানি রপ্তানি বাণিজ্যে কী সুবিধা হলো এবং এই সিদ্ধান্তগুলো একটু সহজ করে দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আলী আহমেদ, আপনার কাছে জানতে চাই। সমস্যা শুরু হয়েছে এখন, এটা এই মুহূর্তেই নয়, এটা বেশ কিছু কাল থেকেই শুরু হয়েছে এই আর্থিক খাতে। প্রথমে আমার মনে হয় যে সরকার বলেছিল, উদ্দেশ্য খুব মহৎ ছিল, যে আমাদের লেন্ডিং রেট অর্থাৎ টাকা যে আমরা ধার দেব ব্যবসায়ীদের কাছে সেটা 9%-এর উপরে উঠবে না, আর যারা টাকা জমা রাখবেন ব্যাংকে তা 6%-এর উপরে উঠবে না। আমার কাছে মনে হয়েছে, আমার কাছে ব্যাখ্যা করেনি কিন্তু আমার কাছে মনে হয়েছে উদ্দেশ্য মহৎ, যাতে সহজে তুলনামূলকভাবে স্বল্প মূল্যে তারা সুদে পান এবং তাতে বিনিয়োগ বাড়বে, দেশের শিল্পায়ন হবে, অর্থনীতির সম্প্রসারণ ঘটবে। সম্ভবত এটাই ছিল চিন্তা। কিন্তু একটা কথা আমরা ভুলে গেছি তখনও এবং এখনো বোধহয়, আপনি জোর করে যখনই কোনো রেট বসিয়ে দিবেন তখন অনেকেই এটা খুশি হবে না। তখন এই টাকাটা কিন্তু চলে যায় আর্থিক ব্যবসায়ের কালো বাজারে, অর্থাৎ আপনি ব্যাংকিং খাতে না গিয়ে তখন এনবিএফআই যেটাকে বলে নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যেতে পারে এবং যায় এবং যাচ্ছে। তারপরে বিদেশে চলে যেতে পারে, সে তো আরেকটি ব্যাপার আছে, এছাড়া অন্যান্য জিনিসও আছে। এইগুলো নিয়েই আমাদের সমস্যা এবং মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতির এটা একটা বিশাল কারণ। আপনার টাকা ব্যাংকিং খাতে যেতে পারছে না, আপনার ইনভেস্টমেন্ট ওইদিকে যাচ্ছে না, বাঁকা পথে যাচ্ছে অথবা দেশের বাইরে চলে যাচ্ছে। ফলে হচ্ছে কি, এখানে মূল্যস্ফীতি বেশি হচ্ছে, অর্থাৎ পণ্য এবং সেবা যেটা আমাদের বিক্রি করার বিক্রয়যোগ্য বাজারে আছে সেই তুলনায় আমাদের মুদ্রার পরিমাণ বেশি হয়েছে। সুতরাং প্রতি ইউনিটে প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে, যেটাকে আমরা পণ্যের মূল্য বাড়ি অথবা মূল্যস্ফীতি বলি, এইটাই হয়েছে এখানে। এখন এটা নিয়ে কথা অর্থনীতির সাধারণ ছাত্র যারা, তারা থেকে শুরু করে বড় ব্যবসায়ীরা এবং একটু যারা লেখাপড়া করেন, তারা প্রায় সবাই বলতে পারেন যে এটার সমাধান কি বা এটা কি করতে হবে। কালকে বড় এক সেমিনার করেছেন সিপিডি, সেখানেও বলেছেন, খুব বিজ্ঞজনেরা বলেছেন, কিন্তু যে বলেছেন নতুন কথা কিন্তু কিছু নেই, পুরনো কথাই তারা বলেছেন। অর্থনীতির বইয়ে যা আছে, তারা যা ব্যক্তি জীবনে দেখেছেন, চাকরি জীবনে যা দেখেছেন তাই বলেছেন। কিন্তু বলা যত সহজ, করা কি তত সহজ, অথবা করার সময় কি যথেষ্ট? আমাদের বলা হয়েছে যে যে বিদেশি মুদ্রা পাচার হয় এটা ঠেকাতে হবে, খুব ভালো কথা, রাস্তার লোকে বলতে পারে ঠেকান দেখি। ঠেকানোর জন্য যে কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত দরকার, এবং সেটা ঠেকাতে গেলে সমাজের উচ্চ শ্রেণীর লোকেই এটার মধ্যে এটার শিকার হবে। তারাই বিদেশে টাকা পাচার করে। গরিব, কোনো রিক্সাওয়ালা, কোনো দৈনিক শ্রমিক, সে কিন্তু বিদেশে টাকা পাচার করে। পরে বড় ব্যবসায়ী, বড় শিল্পপতি, রাজনৈতিকভাবে ক্ষমতাশালী লোকেরা, তাহলে তাদেরকে ধরতে হবে। আমার বলা হয়তো সাজে না, কিন্তু আমার কথা, সরকার কি এদের ধরার জন্য প্রস্তুত? তারা কি ধরেছেন বা ধরবেন? এরকম যদি শুরু হয়, উপরের দিক দিয়ে যদি 1টা 2টা 5টা শুরু হয়, তাহলে দেখবেন এমনি অনেক কমে যাবে বৈদেশিক মুদ্রা পাচার। ব্যবসায়ীদের ধরা হয়, কিন্তু আমরা খবরের কাগজে পড়ি, আমি নিজেও সরকারি চাকরির সুবাদে দেখেছি, যার এটা ধরা পড়লো তাকে আর পাওয়া যায় না। এই খবরের কাগজে 1 দিন 2 দিন খবর আসে, পাওয়া যায় না।
কেন? সে কি আত্মহত্যা করে? সে কি সমাজে থাকে না? সে কি পৃথিবীতে থাকে না? তাকে পরে কখন ধরা হলো, কি শাস্তি দেওয়া হলো, সরকার কিন্তু এটা আমাদেরকে, সাধারণ মানুষকে জানান আচ্ছা, না। আরেকটা সরকার প্রশ্ন আরেকটা সরকারের প্রশ্ন ব্যাপারে আপনার সাথে আমি সিরিয়াস যোগ না। করতে চাই যে এই যে আমি জি। ডলার সংকটটি কথা বলছিলাম এবং প্রশ্নটি রেখেছিলাম ঈদের আগে এবং পরে 100 টাকা 102 টাকা পর্যন্ত ডলার কেনা বেচা হয়েছে এবং এখন সেটি 103 টাকা পর্যন্ত খোলা বাজারে এটি হ্যাঁ। ছড়িয়ে পড়েছে এবং ব্যাংক থেকে সেটি 50 পয়সা বাড়িয়ে 94 টাকা 45 পয়সা করা হয়েছে। এই যে খোলা বাজারের এইটি এই দাম বেড়ে যাওয়া ডলারের এই এবং ব্যাংকের সাথে ব্যাংক বেঁধে দিলেও আসলে 100 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে না, বিষয়টি আপনি একটু ব্যাখ্যা করবেন। এটার খুব সিম্পল জিনিস, ডলারের যে পরিমাণে চাহিদা, যে পরিমাণে প্রয়োজন, সেই পরিমাণে সরকার সাধারণ দামে দিচ্ছে না, ফলে মানুষ, এটাও এক ধরনের কালোবাজারি। মানুষের প্রয়োজন, আমি মনে করি সাধারণ অর্থে বলি, আমি দেখেছি, দেখে অবাক হয়েছি যে এলসি খোলার জন্য যে ডলার লাগে সেটা সরকারি হচ্ছে 94 দশমিক সামথিং, কিন্তু 103 টাকা করে ব্যাংকগুলো, তারা, ব্যাংক তো একটা আর্থিক প্রতিষ্ঠান, তারা দাবি করছে এবং দিচ্ছে, কারণ আমাকে আমদানি করতে হবে, যিনি আমদানি করেন। তার মানে কি, আমরা চোখ বন্ধ করে কাকের মতো মনে করছি যে আমরা সব ঠিক রাখছি, এটা নয়। তাহলে খোলা বাজারে ছেড়ে দিন ডলার, জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাবে, বিদেশ থেকে যা আসবে, বিদেশ থেকে সে যে দামি ঘড়ি আসবে, দামি জুতা আসবে, দামি কাপড় আসবে, দামি গাড়ি আসবে, সেটা হয়তো আমাদের উচ্চ শ্রেণীর ভোক্তারা কিনতে পারবেন না, অথবা বেশি পয়সা দিতে হবে। কিন্তু সাধারণ মানুষের খাবার, সাধারণ মানুষের পরিধেয়, সাধারণ মানুষের প্রয়োজনীয় জিনিস, ওষুধ অবশ্য আমাদের নিজেদেরই হয়, খুবই কম বিদেশ থেকে আসতে হয়, তারা পাবে। এই আমরা আসলে, এটা খুব বৈপ্লবিক কথা শোনা যায় এবং টেলিভিশনে আমাদের দেশে আমাদেরও যে পটভূমি, সে থেকে বলা উচিত না। আমরা কি আসলে ধীরে ধীরে ধনীর জন্য ধনীর সরকার, ধনীদের স্বার্থে কি করছি? এটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আমিও কিন্তু গরিবের দলে যাকে বলে সেটা পড়ি না, আমিও দৈনন্দিন কাজ করি না, কিন্তু তবুও এই সাধারণ মানুষের কথা চিন্তা করতে গেলে আমরা যে শ্রেণীর লোক, সেই শ্রেণীকেই আঘাত করতে হবে। আঘাত মানে কর তাদের উপর নিতে হবে, তাদের পাতি ধরতে হবে, সেইটা আমরা সরকার পারেন, সে ক্ষমতা সরকারের আছে, সে শক্তি সরকারের আছে, কিন্তু এই মুহূর্তে সেই সিদ্ধান্ত নাই। সেই সিদ্ধান্তটি নিতে হবে। আমি একটু সিদ্ধান্ত সরকারকে নিতে হবে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয়। মনে হয় যেন আমি অনেক কিছু বুঝি, কিন্তু আমি একজন সাধারণ পাঠক, সাধারণ একজন দর্শক এদেশের। এটা দেখে আমার মনে হচ্ছে হয়তো আমি না বলে কোনো রাজনৈতিক নেতা বললে ভালো হতো। আমি রাজনীতিও করি না, অর্থনীতিও করি না, কিছুই না, কিন্তু আমার মনে হচ্ছে এগুলো সত্যি কথা, এটা করতে হবে। এটা বোঝার মতো লোক সরকারের সবাই আছেন। আচ্ছা, আমি এবার একটু এই ডলারের দাম বাড়বার ফলে সব একদম প্রত্যক্ষভাবে যেখানে আঘাতটি পড়ে বা প্রভাবটি পড়ে সেটি আমদানিকারকদের। মাহফুজুল হক সাহেব, আপনি আমদানিকারক এবং চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক, আপনার কাছে জানতে চাই, এই যে ব্যাংকে আমদানি দায় মেটাতে ব্যাংকে প্রতি ডলারের দাম 102 টাকা দিতে হচ্ছে এবং খোলা বাজারে সেটি আরও বেশি 104 টাকা পর্যন্ত পড়ছে, তো এই ফলে আমদানি ব্যয় কেমন বেড়ে গেল, কতটা বাড়লো? জি, এটা তো বলার কোনো অপকার রাখে না। ডলারের দাম যদি বেড়ে যায়, আমদানি খরচ বেড়ে যাবে এবং মূল্যস্ফীতি ঘটবে, এটা হচ্ছে একটা সাধারণ, আমরা সবাই বুঝি। এখানে মূল যে বিষয়টা, বেশ কিছুদিন থেকে ডলারের দাম বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দিচ্ছে আমদানি এবং রপ্তানিতে কিভাবে ডলারগুলোকে সরবরাহ করা হবে, ডলারগুলো সংগ্রহ করা হবে। এখন মূল যে বিষয়টা, আমাদের যে ব্যাংকিং ইনস্টিটিউট, ব্যাংকগুলা এই কাজগুলি করছে, এগুলি কিন্তু বাংলাদেশ ব্যাংকের আন্ডারে, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সের আন্ডারে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মেনে ওনাদেরকে কাজ করতে হবে, এই আর্থিক প্রতিষ্ঠানগুলো। এখন সবচেয়ে ইন্টারেস্টিং কথা যেটা, সেটা হচ্ছে আমরা সবাই জানি, আমরা আলোচনা করছি, আপনি বলছেন 102 টাকা, কিন্তু বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দিয়েছে 93 পয়েন্ট সামথিং। এটাও জানি এখানে ডিফারেন্সটা কত হচ্ছে, প্রায় 7-8 টাকা 9 টাকার মতো। 94.45, 94 টাকা 45 পয়সা। জি, এখন ঘটনাটা হচ্ছে এই, এখন যদি এটা জানার পরেও যেই ব্যাংক এটা 102 টাকায় সরবরাহ করছে আমদানিকারককে, সেটা কি বাংলাদেশ ব্যাংক জানে না? উনি কি বাংলাদেশ ব্যাংকের আন্ডারে কাজ করার জন্য ওনাকে লাইসেন্স দেওয়া হয়েছে না? তো বাংলাদেশ ব্যাংক এখানে ইন্টারভেন কেন করছে না? বাংলাদেশ ব্যাংক জিজ্ঞেস করছে না যে কেন এটা, আমরা তো 94 করে দিয়েছি, এটা কারণটা কি 102 টাকা যাওয়া? এটা তো প্রথম জানতে হবে। জানার যে বিষয়টা একটু আমি বলি, ডলার
ব্যাংকগুলো ডলার পায় কোত্থেকে? এক্সপোর্ট থেকে আর রেমিটেন্স থেকে। রেমিটেন্স গুলি হচ্ছে ওনারা বিভিন্ন এক্সচেঞ্জ হাউসগুলির সাথে বিদেশে যেগুলো এক্সচেঞ্জ হাউস আছে, যেমন আমি অ্যাজ ফর এক্সাম্পল দিই ইউএই এক্সচেঞ্জ দুবাইতে, ওনাদের সাথে যেসব ব্যাংকগুলির এখানে আপনার চুক্তি আছে, ওরা ওইভাবে ওয়েস্টার্ন ইউনিয়ন আছে, এরকম আর বেশ কিছু এক্সচেঞ্জ হাউসগুলি আছে, ওনাদের থেকে ওনারা ডলার সংগ্রহ করে। এখন মূল যে বিষয়টা আমরা যত জানতে পেরেছি, সেটা অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক, অনেক ব্যাংকারকে আমি জিজ্ঞেস করেছি, এখন যখন চাহিদা আছে, সেই ধরনের একটা ব্যাংকের $1 মিলিয়ন চাহিদা আছে, ওই ব্যাংকের কাছে আছে সেই ধরনের $500,000, এখন বাকি $500,000 ওকে কালেক্ট করতে হবে। সে করে কি আমরা ব্যাংক তো আর ডলার কার মার্কেট থেকে নিতে পারি, ব্যাংক নিতে হবে এক্সচেঞ্জ হাউসগুলিতে, তখন এবং আর বাংলাদেশ ব্যাংক থেকে সাপ্লাই দিতে হবে, দুইটা এখানে। তাহলে বাংলাদেশ ব্যাংক হয় সাপ্লাই দিয়ে এটাকে ডলারের রেটটাকে স্থিতিশীল রাখবে, আর না হলে এক্সচেঞ্জ আপনার এক্সচেঞ্জ হাউস যেগুলি আছে ওখান থেকে রেটটা ডলারগুলি কালেক্ট করতে হবে। এখন সমস্যা দেখা যায় ওই এক্সচেঞ্জ হাউস থেকে যখন ডলার কালেক্ট করতে যায়, তখন বাংলাদেশের 3টা ব্যাংক যেকোনো এক্সচেঞ্জ হাউসের কাছে গিয়েছে, এক্সচেঞ্জ হাউস সেই ধরেন 98 করে ডলার বিক্রি করবে, এখন কেউ গিয়ে আমি বলতো 98.50 দেবো, আমি কেবল 99 দেবো, তখন গিয়ে এটা প্রতিযোগিতা করতে করতে এটাকে গিয়ে 101 টাকা 2 টাকায় গিয়ে পড়ছে। এখন আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশ ব্যাংক যখন নির্ধারণ করে দিয়েছে আপনার মেম্বার ব্যাংকগুলো হচ্ছে ওনারই একজন কি বলে যে আপনার রেগুলেটরি বডির একজন মেম্বার, তো ব্যাংকগুলো কিভাবে রেটগুলো ফিক্স করছে, আমদানিকারকে বা রপ্তানিকারকে সরবরাহ করছে, এটা কি বাংলাদেশ ব্যাংক জানে না? বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে পড়ে না এটা? বাংলাদেশ ব্যাংকে অবশ্যই এটাকে দায়িত্ব নিতে হবে, নিয়ে ওনাদের সাথে প্রয়োজন মধ্যে ডেলি করতে হবে ব্যাংকগুলির সাথে, কেন এটাকে যদি স্থিতিশীল রাখতে হয়। আর এখানে আপনার সবচেয়ে যে সমস্যা যেটা হচ্ছে আপনি আলোচনা নিয়ে এসেছেন, আমি এই যে আমদানিকারক হিসেবে যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে অবশ্যই এটা মানুষের কষ্ট হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এবং আলী আহমদ ভাই দু একটা কথা বলেছেন, ওটার সাথে আমি একটু সুর মিলাতে চাই। উনি ডলার পাচারের মধ্যে ব্যবসায়ী এবং রাজনীতিবিদদেরকে, ক্ষমতাধর ব্যক্তিদেরকে ধরেছেন। বাংলাদেশের আই এম সরি টু সে উনি একজন এক্স আমলা। বাংলাদেশের আমরা অনেক আমলা, সব আমরা না, সব ব্যবসায়ী না, সব রাজনীতিবিদ না, যারা উচ্চ যখন গ্রহণ করে, ঘুষ যখন গ্রহণ করে, স্পিড মানি যখন ডলারে গ্রহণ করে। এবং আমি মনে জানি অনেক সচিব আছে, রিটায়ার করেছে, এখনো আছে, যাদের লক্ষ লক্ষ ডলার বিদেশে পাচার করেছে, এরকম আমার বিদেশেও আছে, আমরা এগুলি জানি সব। ওখানে তো কেউ কথা বলছে না, বলতে সবাইকে বলতে হবে। আর এটা যাতা বলে আছে, আমরা যারা সাধারণ মানুষ আছি, সাধারণ ব্যবসায়ীরা আছি, আমরা এখানে দুঃখে দুঃখে মরছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি এবার একটু শামীম এহসান আপনার কাছে শুনতে চাই। রপ্তানিকারক আপনি, বিকেএমই এর সহসভাপতি, এটি ডলারের দাম বেড়ে গেলে যেটি হয় আমদানিতে সরাসরি যেমন প্রভাব পড়ে, রপ্তানি ক্ষেত্রে কিছুটা সুবিধাজনক অবস্থানে তাদের ডলার দাম বাড়লে তাদের আয়টা বাড়ে, কিন্তু রপ্তানি আমাদের তো রপ্তানির যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জিনিসপত্র সেগুলো তো আমদানি করতে হয়, ফলে কি অবস্থায় আছে রপ্তানি? ধন্যবাদ আপনাকে। আসলে জিনিসটা এরকম যে ডলারের দাম যেভাবে বাড়ছে সেইভাবে কিন্তু আমরা পাচ্ছি না। আপনি যদি আমাদের মাহফুজ ভাই যে কথাটা বললেন যে ব্যাংকগুলা এটাকে এখন আসলে ফিক্সড করে দিয়েছে, তো আমাদের যে ওপেন সোর্সটা ছিল যে আমরা ইচ্ছা করলে যে কোনোখানে আগে বিক্রি করতে পারতাম, বা আমাদের ডলারটা আমরা একটা প্রাইসটা আমরা নির্ধারণ করতে পারতাম অন্য ব্যাংকের কাছে যদি বিক্রি করতে যাই, সেইটা এখন কিন্তু আসলে আমরা পারছি না। আমাদের যেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের ডলারটা ফিক্সড করে দিল রেট, সেটা আমাদের জন্য ব্যাংকগুলো আসলে প্রযোজ্য করে দিল, আমাদের জন্য ফিক্সড করে দিল। যখন আমরা আবার আমদানি করতে যাচ্ছি তখন কিন্তু ফ্লোটিং মার্কেট থেকে আমাদের রেটটাকে আসলে ডিসাইড করতে হচ্ছে যে তারা কোন রেটে আমাদের কাছে সেল করবে। ফলে এটা আসলে আমাদের জন্য একটা দ্বিমুখী আচরণ আসলে আমরা লক্ষ্য করতে পারতেছি। এবং আপনি শুরুতেই কয়েকটা সার্কুলারের কথা বলতেছিলেন, এই সার্কুলারগুলো করা হলো, আমি আসলে কোভিড এর সময় থেকে দেখতে পাচ্ছি যত রকমের সার্কুলার করা হচ্ছে সবগুলো কেন জানি ব্যাংকের মালিকদের পক্ষে সার্কুলার করা হচ্ছে, যে সরকার ভর্তুকি দিচ্ছে, ব্যবসায়ী ভর্তুকি দিচ্ছে, কিন্তু লাভবান হচ্ছে ব্যাংক। টাকা সরকারের, সেই টাকাটা সে ব্যবসায়ীদের কাছে সে খরচ করবে, কিন্তু মাঝখান থেকে সে একটা সার্ভিস চার্জ বা লভ্যাংশ ব্যাংক মালিকরা নিয়ে যাবে। এইটা আসলে কখনো একটা সুষ্ঠু বাণিজ্যের বা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটা আসলে পরিবেশ হতে পারে না। আপনি যদি এখন দেখেন যে আমাকে ডলার একটা ফিক্সড করে দেওয়া হলো, সে আমি যখন আজকে আমাকে বলা হলো ইয়াকি অ্যাকাউন্টে 50% ডলার চলে যাবে, আমার ধরেন 2.5 লাখ 3 লাখ ডলার আমার ব্যাংক নিয়ে গেল আমার কাছ থেকে। আমি যখন আগামী মাসে আবার নতুন করে এলসি খুলতে যাবো, আমার কোনো নতুন একটা মেশিনারিজ লাগবে বা আমার একটা ডাইস কেমিক্যাল লাগবে, আমার কিন্তু 105 টাকা করে কিনতে হবে, কিন্তু ব্যাংক আমার থেকে নিয়ে গেল 93 টাকা করে। এই 12 টাকা আমি কেন লস দিব? মানে আমার টাকা আমি দিনে দিনে তিলে তিলে এটা সঞ্চয় করেছি, এক সার্কুলার বলে আপনি আমার সঞ্চয়ের টাকাটা নিয়ে গেলেন,
আবার আপনি আমাকে বলতেছেন যে আগামী মাসে এবার আপনি বেশি দাম দিয়ে কিনেন। এই ডিফারেন্স মানিটা কার পকেটে যাবে? ব্যাংক মালিকের পকেটে যাবে। সে আমার থেকে জোর করে 93 টাকা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার বলে কিনে নিবে, আবার সে আমার কাছে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার না মেনে 103 টাকা বা 105 টাকা বা তখন কি 110 টাকা আমার কাছে বিক্রি করবে। আসলে এই জিনিসটা কখনোই আমাদের এই সার্কুলার গুলো যেগুলো হচ্ছে সেগুলো আসলে ব্যবসায়িক বান্ধব কতটুকু হচ্ছে আমি জানি না। রাষ্ট্রের কথা হয়তো চিন্তা করে আমরা সেই সেক্টর বেসটা করতেছি, কিন্তু আলটিমেটলি কি এটা ইনভেস্টমেন্ট বান্ধব হচ্ছে, রপ্তানি বান্ধব হচ্ছে? সেটা যদি না হয়, আপনি হয়তোবা অল্প সময়ের জন্য সেই সুবিধাটা আপনি হয়তোবা ব্যাংক মালিকদের দিলেন বা রাষ্ট্র পেল, কিন্তু লং টার্ম সেটা কি বেনিফিটেড হবে কিনা সেটা আসলে একটা আলোচনার বিষয় রাখেন। আলী আহমেদ ভাই আমার অনেক সিনিয়র মানুষ, উনি এই বিষয়ে অনেকদিন ছিলেন, উনি বলতে পারবেন। আর আমাদের সবচেয়ে বড় পয়েন্টটা হলো যে ডলার রেটটা আসলে স্টেবল চাই আমরা, প্রতিদিন বাড়তে থাকবে। এই ধরেন 15% মতো আমাদের ডিভ্যালুয়েশন হয়েছে অলমোস্ট 2-3 মাসের, আপনি যদি দেখেন। এইটা আসলে আমাদের জন্য কাম্য না। আমরা ডলার রেট বেশি চাই, বাট তার মানে এই না যে প্রতিদিন ডলার রেট বাড়তে থাকবে, আমরা বাইরের সাথে কোনো বার্গেনিং পয়েন্টে থাকতে পারবো না, কোনো একটা স্টেবল পয়েন্টে থাকতে পারবো না, সেই জিনিসটা আমরা চাই না। বিকজ আমাদের যে আপনি সঠিক বলেছেন যে আমাদের যে আমদানি তার প্রায় 60-70% আবার আমাদের রপ্তানি আয়ের আমদানি করতে হয়। সেই জায়গাটা গিয়ে আসলে আমরা যে টাকাটা পাই সেই টাকাটা আসলে আমাদের যে পরিমাণ বলা হয় যে আমদানি রপ্তানিকারকরা সুবিধা প্রাপ্ত হয়, আমরা আসলে সেই পরিমাণ সুবিধা প্রাপ্ত হই না। কিন্তু আনস্টেবিলিটির কারণে তার থেকে আমরা অনেক বেশি অসুবিধায় পড়ি। আনস্টেবিলিটির কারণে আরো অনেক বেশি সমস্যা হয়, বাইরের সাথে আপনারা বার্গেনিং করতে পারছেন না, এবং একই সাথে আপনি বলছিলেন যে যেই দাম ধরে দেবার কারণে আপনারা বেশি পাচ্ছেন না, কিন্তু আবার যখন কিনতে হচ্ছে তখন অনেক বেশি টাকা দিতে হচ্ছে। এবং এই যে সরকারি সার্কুলারগুলো সেগুলো আসলে ব্যাংক মালিক এবং তাদের পক্ষেই যাচ্ছে, ব্যবসায়ীদের পক্ষে যাচ্ছে কিনা সেই প্রশ্ন আপনি তুলেছেন। আমরা এই সব আলোচনা নিয়ে আবারও ফিরবো। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটি বিরতির পরে ফিরবো, বাকি আলোচনার সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম বিএস সংলাপে। আমরা কথা বলছিলাম ডলার সংকট ও আমদানি রপ্তানি বাণিজ্যের প্রভাব বিষয়ে। বিরতির আগে আমাদের সাথে শামীম এহসান বিকেএম এর সহসভাপতি, তিনি বলছিলেন যে এই যে প্রতিদিন ডলারের দাম বাড়ছে, এটি আসলে আমদানিকারকদের উপর যেমন চাপ তৈরি করছে, রপ্তানিকারকদেরও আসলে সেরকম কোনো সুবিধা দিচ্ছে না। কারণ প্রতিদিন যদি এরকম ডলারের দাম বাড়তে থাকে, বায়ারদের সাথে বার্গেনিংয়ের সমস্যা হয়, এবং একই সাথে এই যে বিভিন্ন সার্কুলারগুলো হচ্ছে সেটি ব্যবসায়ীদের পক্ষে না গিয়ে সেটি আমদানিকারক এবং রপ্তানিকারক কারো পক্ষে যাচ্ছে না, এবং যিনি রপ্তানিকারক তাকেও তার পণ্যটি তৈরি করবার জন্য অনেক পণ্য আবার আমদানি করতে হয়। তো ফলেই কোনো ধরনের সুবিধা দিচ্ছে না, বরং এই সার্কুলারের ফলে যখন রপ্তানিকারক যখন ডলারের দাম পাচ্ছেন তখন তিনি পাচ্ছেন 92 টাকা, এবং সেটি যখন আমদানি ব্যয় আবার 102 টাকা, 12 টাকা, এখানেই তার ক্ষতি হয়ে যাচ্ছে, লোকসান হয়ে যাচ্ছে। এই সব বিষয়ে আমি একটু আলী আহমদ আপনার কাছে জানতে চাই। আপনি ফরেন ট্রেড ইনস্টিটিউটের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এবং একজন রাজস্ব কর্মকর্তাও। আপনার কাছ থেকে জানতে চাই তার যে অভিযোগটি যে এটি আসলে ব্যবসায়ী বান্ধব না হয়ে এটি ব্যাংক মালিকদের পক্ষে যাচ্ছে, এবং এই যে ডলার প্রতিদিন বাড়ছে এটিও একটি ফিক্স করে দেবার কথা বলেছেন। সবগুলো যুক্তির বিষয়ে সবগুলো অভিযোগের বিষয়ে আপনার মন্তব্য কি? স্পর্শকাতর বিষয়। আমরা আসলে তো দেশের আইন মেনে চলা নাগরিকরা সব কজনই, সুতরাং আমরা তো কিছু বলতে পারি। সরকার যে সমস্ত আদেশ করেন বলাই থাকে সব রকমের আদেশ, এই আদেশটি জনস্বার্থে জারি করা হলো, সুতরাং সরকার তো জনস্বার্থেই সবগুলো করে থাকেন। ব্যাংকের যেগুলো দেয় এগুলো রপ্তানিকারক আমদানিকারকদের, তারাও তো জনসাধারণের অংশ, জনস্বার্থেই করা হয়, আমরা ধরে নেব। তবে আমরা একটু অনুরোধ করব, এটা যারা করেন তাদের অনেককে আমরা চিনি, পণ্ডিত ব্যক্তি, আমাদের সমাজের উচ্চ শ্রেণীর লোক, তারা অনেক উচ্চ শিক্ষিত, বড় চাকরি করেন। আমরা এই জনস্বার্থটা একটু আরো গভীরভাবে ভেবে দেখার চেষ্টা করব। আমি জানি এদের অনেকেই বলবেন যে তোমরা আমাকে যত বড় মনে করো আমি তত না, আমাকে বলা হয়েছে এরকম করতে। এখন ব্যুরোক্রেসিতে যেমন কথা শুনতে হয় উপরের দিকের, নিয়মও কিন্তু আছে। আপনি দ্বিমত করলে আপনি বলতে পারেন যে না স্যার এটা ঠিক হবে না, এটা করা যাবে না, এবং আপনি নাও করতে পারেন। আমি জানি তাহলে হয়তো আপনার প্রমোশন হবে না, আপনি হয়তো চাকরিতে থাকবেন না, এইসব ঝুঁকি থাকে। এখন আফটারঅল এই মধ্যবিত্ত শ্রেণীর একটি সুস্থ সুন্দর জীবন, এইটা ঝুঁকি নিতে চায় না অনেকেই। সেই জন্য সরকারের বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা বলেন তাই করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমারও ছিল, এখনো আছে। আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে তারা নিশ্চয়ই দেশের মঙ্গল চিন্তা করেন, কিন্তু দেশের মঙ্গল তো আসলে জনসাধারণের মঙ্গলের ব্যাপার, এর সমষ্টি তো দেশের মঙ্গল, সেটার ব্যাপারে
আরো একটু যদি মনোযোগ দেওয়া হয়, এবং যে আমদানি রপ্তানিকারকরা আমরা অনেকে ঈর্ষা করি তারা বড় লোক বলে, এই তাদের সুবিধা অসুবিধা কি হয় এবং তাদের অসুবিধা কিন্তু দেশের অসুবিধা, এটাও আমাদের চিন্তা করার জন্য আমরা, তারা জানেন, তারা বিদ্বান ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, তবু বিনীতভাবে অনুরোধ করব এই জিনিসগুলো যেন একটু আরেকটু গভীরভাবে তলিয়ে দেখা হয়। এর চেয়ে বেশি আর কি আমি বলতে পারি। আরেকটু গভীরভাবে দেখবার কথা বলছেন, এবং এখানে কিন্তু আমদানি এবং রপ্তানিকারক দুজনই দুপক্ষ থেকেই বলছেন যে এখানে এই যে ঘন ঘন এবং প্রতিদিন বারবার বিষয়টি এটি সমস্যা তৈরি করছে, এবং এর ফলে মূল্যস্ফীতি দিন শেষে এটি জনগণের উপরেও বর্তাচ্ছে। হ্যাঁ, মূল্যস্ফীতি খুব সোজা কথা। আপনি 93-94 টাকা ডলার আপনি 103 টাকায় কিনছেন, ওই জন্যই বললেন ওনাকে আমদানি করার জন্য 103 টাকায় কিনতে হচ্ছে। উনি তো এমনি ব্যক্তিগত জীবনে উনি অসম্ভব দানশীল মানুষ হতে পারেন অথবা অসম্ভব দয়ালু মানুষ হতে পারেন, কিন্তু ব্যবসা যখন করেন তখন কিন্তু এটা তিনি একটি মূলত কিছু লাভ করার জন্যই করেন, কম বা বেশি। এখন উনি বেশি টাকা এনে নিশ্চয়ই রীতিমতো না লোকসান দিয়ে সাধারণ মানুষকে বিলি করে দিবেন না, ওরা কিছু লাভ চাই, আর সেই লাভ করতে হলে ওরা দাম বাড়াতে হবে। তার মানে কি, মূল্যস্ফীতির যেটা ফল, সাধারণ মানুষকে বেশি পয়সা দিতে হচ্ছে। ব্যবসায়ীকে যদি বেশি পয়সা দিতে হয়, সেটার ফলটা কিন্তু ভোগ করতে হয় আমার রাস্তার পাশের লোকটির, আমার এবং আমার চেয়ে ছোট বড় যারা ভোক্তা তাদের সবার। সুতরাং দেশের সাধারণ মানুষের উপরেই এই বোঝাটা এসে পড়ছে। এটা এটা অর্থনীতি এত সহজ একটি তত্ত্ব যে আমাদের সরকারের মধ্যে প্রত্যেকে বোঝেন, তবু কেন করেন না বা কেন করা হয় না আমরা মনে করি ব্যবসায়ীর কাছে রেখে দিলাম। হ্যাঁ, ব্যবসায়ী যদি গাড়িটা একটু বেশি পয়সা রাখি তাহলে জানি এটা ওনার নিজের পয়সা থেকে যাচ্ছে, কিন্তু তার কোনো আমদানির ব্যাপারে বেশি পয়সা রাখলে ওটা যারা ভোক্তা তাদের কাছে যাচ্ছে। সুতরাং আমাদেরকে চিন্তা করার সময় এসছে, আর অনেকগুলো কথা এসছে এসব ব্যাপারে। আমাদের বৈদেশিক মুদ্রা পাচার কি আমরা ঠেকিয়েছি? ঠেকাবার চেষ্টা কি করছি? কথা হচ্ছে অনেক বড় বড়, অনেক কথা বলতে পারছি না, কারণ আমাদেরও তো বন্ধু বান্ধব আছে, পরিচিত লোক আছে, আর ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ঘটনাক্রমে নাই, কিন্তু তারাই তো এফেক্টেড হবেন। আমরা কেন ধরছি না? আমরা কেন কর আদায় করতে গিয়ে বারবার বলি ট্যাক্স জিডিপি রেশিও ঠিক হয় না? ভালো, আমরা যাদের কর দেওয়ার কথা, বিশেষ করে প্রত্যক্ষ কর অর্থাৎ ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি যে যার যা দেওয়া দরকার সেটা আমরা আদায় করছি অথবা আদায় করার চেষ্টা করছি, অথবা আদায় করতে না পারলে শাস্তির ব্যবস্থা করছি? কর আদায়ে মনোযোগ দিতে হবে, এবং সেই কর জাল বাড়ানোর কথা বলছেন আমদানিকারক। মাহফুজুল হক, আপনার কাছে জানতে চাই, নিশ্চয়ই আপনি জেনেছেন যে গত সপ্তাহে যে বিবিএস আমাদের যে মূল্যস্ফীতির রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে 7.56% মূল্যস্ফীতি বেড়েছে, এবং খাদ্যপণ্যে 8.33% পর্যন্ত বেড়েছে। তো এই যে আমদানি ব্যয় বারবার ফলে যে আমদানিকারকদের খরচ যেমন বাড়ছে, সেটি কিন্তু আবার জনগণের উপরে বর্তাচ্ছে। সেই জায়গায় হচ্ছে যে আমাদের আমদানি কমানোর কথা বলা হচ্ছে। এই আমদানি ব্যয় কমানো এবং মূল্যস্ফীতির চাপটা মানুষকে একটু একটু সহনশীল জায়গায় রাখবার জন্য কি করা যেতে পারে? আপনি আমদানিকারক, আপনার কাছ থেকে শুনতে চাই কি কি ধরনের এই আমদানি কমানো এবং আমদানি ব্যয় কমানো, ডলার সংকট কমানোর জন্য, কারণ আমদানিতে অনেকটা ডলারের দাম যখন বেড়ে যাচ্ছে তখন ডলারের সংকটও তৈরি হচ্ছে। আপনার কাছে শুনতে চাই। ডলারের যে সংকট সেটা হচ্ছে আমাদের আমদানি বেশি, রপ্তানি, আর এখানে ডলার বাংলাদেশে আসার একটা হচ্ছে আমাদের রেমিটেন্স। যে কোনো কারণে হোক রেমিটেন্সকে আমরা 100% সরকারি চ্যানেলে আমরা আনতে পারছি না। এটা আমার যতদূর মনে হয় মোর দেন 60% এখনো আসে হুন্ডির মাধ্যমে। এই হলো মূল বিষয়টা। এখন যে বিষয়টা আপনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে আমদানি ব্যয় বাড়লে পরে মুদ্রাস্ফীতি হবে। আমরা যারা ভোক্তা সাধারণ আছি, আমি আপনি সাধারণ মানুষ সবার উপরে কিন্তু এই জিনিসটা নিয়ে আপনার পড়বে। এখন সবাইকে কিন্তু অতি মূল্য দিয়ে আমাদের পণ্য সংগ্রহ করতে হবে এবং বেশি টাকা খরচ করে আমাদেরকে মাসের টোটাল যে বাজেট সেটাকে মেনটেন করতে হবে। এটা হচ্ছে সোজা বিষয়। এখন এখানে এই জিনিসটাকে যদি একটা স্থিতিশীল অবস্থায় রাখার জন্য দায়িত্বটা, এখানে দায়িত্বটা যেমন আলী আহমদ ভাই কিছু উল্লেখ করেছেন, আমি যেটা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরের টোটাল যে ডলারের এবং আমদানি রপ্তানি কার্যক্রম থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলি আছে, এগুলির জন্য মূল দায়িত্ব সরকারের পক্ষ থেকে, ফাইন্যান্সের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক একটা যুগান্তকারী কিন্তু কাজ আমাদের তো করেছে, এরকমও তো আমরা শুনি যে অপ্রয়োজনীয় আমদানিও হচ্ছে, যেসব পণ্য আমাদের না কিনলেই নয়, বলছি, যেমন বলছি, আমি চিপস আসছি। বা এই ধরনের আমি আসছি। খাদ্যদ্রব্য এরকম আমি আসছি। এগুলো কমানোর ক্ষেত্রে কি ধরনের মানে ইনিশিয়েটিভ নেওয়া দরকার? জি, সেটা আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠেছেন। আমি যেটা বলতে চাচ্ছি, কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা নীতিমালার ঘোষণা করা হয়েছে, বিশেষ করে যেগুলো খেলাপি ঋণ আছে, যারা চলমান, যারা ব্যাংকিং ব্যবসার সাথে আমাদের যারা উৎপাদনকারীরা, বিনিয়োগকারীরা আছে, ওনাদেরকে কিভাবে কিভাবে গাইডলাইন দিয়ে একটা সুন্দর, আমি মনে করি যেটা খুবই সুন্দর চমৎকার একটা নীতিমালা ডিক্লেয়ার করেছে, এবং এটাও সঠিকভাবে পালন করছেন কিনা ব্যাংকগুলা, এর সঠিকভাবে পালিত হচ্ছে কিনা এটা মনিটরিং করতে হবে। এটা বলা একটা কথা। আর আপনি যে জিনিসটা বলেছেন, অবশ্যই আমরা বেশ কিছুদিন থেকে আগেও আপনার এই টেলিভিশনে আমরা বলেছি, অপ্রয়োজনীয় জিনিস, যেমন ধরেন আমরা চিহ্নিত করেছি বিলাস সামগ্রী বলতে কি, যেমন বিদেশে আমার শামীম ভাই যেটা বলেছে, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, আননেসেসারি ফরেন টোক, এটা আমরাও আগে বলেছি। ওরা যে কার মার্কেট থেকে ডলারগুলো কালেক্ট করছে, আরেকজন সরকারি কর্মকর্তা, আমি সবাইকে বলছি না, কিছু কিছু আমি যতদূর জানি, ওনাদেরকে যখন কিছু টাকা দিতে হয় কোনো কাজের জন্য, কোনো ব্যবসায়ীকে, কোনো সাধারণ নাগরিককে, উনি বলে আপনি ডলারে দিয়ে দেন, 1,00,000 টাকা ডলার দিয়ে দেন, এরকম ঘটনাও আছে। আর আমরা ব্যবসায়ী বলুন, আমি বা ক্ষমতাসীন বা রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব বলুন, আমরা আননেসেসারিতে বিদেশ যাচ্ছি, সেটাকেও কন্ট্রোল করতে হবে, এবং ওখানে যে ডলারগুলি খরচ হচ্ছে সেটা আমাদের এই দেশের খুব হার্ড আর্নিং মানেই কিন্তু আমরা খরচ করছি। এটা লাগানোর সাথে সাথে আপনি যেটা বলেছেন, এই যে অপ্রয়োজনীয় যে পণ্য, অবশ্যই যেমন গাড়ির ব্যাপারে সরকার একটা, যে ফরেন ফ্রুটস, এখন ফ্রুটের সিজন, এখন আমার ফরেন ফ্রুটস আনার ইম্পোর্ট করার তো কোনো প্রয়োজন নেই। এটা হলো বিলাস সামগ্রী। বিলাস সামগ্রী বলতে অনেক কিছু, শুধু আপনি আমি এই যে আমাদের গৃহ নির্মাণের সামগ্রীগুলো যদি বলি, এখানে লাইট আছে, এটা আছে, সেটা আছে, পর্দা আছে, এইসব জিনিসে কত মিলিয়ন মিলিয়ন ডলার যে আপনার ব্যয় হয় জানেন আপনি? এটা কিন্তু আমাদের কিন্তু সরকারকে এইসব জিনিসগুলোকে চিহ্নিত করে এটা টোটালি এগুলোকে ব্যান করে দিতে হবে। এগুলো না হলে পরে বাংলাদেশের মানুষ সমস্যা নেই। আমার খাদ্যপণ্য, আমার ক্যাপিটাল মেশিনারি এবং আমার শিল্পের উৎপাদনের কাঁচামাল, তিনটাকে আমাদেরকে নিশ্চিত করতে হবে। এগুলির ব্যাপার বাকি যত জিনিস আছে, ওগুলি আমরা যদি একটা ঘরের কথা যদি 2,000 টাকা দিয়ে বাংলাদেশে তৈরি পাওয়া যায়, আর বিদেশ থেকে 20,000 টাকা। অসংখ্য ধন্যবাদ মাহফুজুল হক সাহেব। এই আলোচনায় আবারও ফিরবো, এই মুহূর্তে বিরতি নিয়ে নিতে হচ্ছে। দর্শক সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম বীজ সংলাপে। আমরা কথা বলছিলাম ডলার সংকট ও আমদানি রপ্তানি বাণিজ্যে এর প্রভাব নিয়ে। আলী আহমদ, আপনার কাছে জানতে চাই, এই যে ডলার সংকট এবং এই যে আমদানি রপ্তানি বাণিজ্যে দিন দিন প্রভাব পড়ছে, নানা মূল্যস্ফীতি, অনেক ধরনের সংকট তৈরি হচ্ছে, এই জায়গা থেকে একেবারে স্পেসিফিকভাবে আপনার কাছ থেকে শুনতে চাই যে এই সংকট কমিয়ে কিছুটা স্বস্তি মিলতে পারে এরকম কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে, যেমন বিলাসপণ্য আমদানি কমানো থেকে শুরু করে আর কোন কোন জায়গাগুলোতে আসলে এই মুহূর্তে উদ্যোগ নেবার মতো জায়গা আছে, একেবারে স্পেসিফিক করে বলবেন। আপনি একটু আনমিউট করবেন ডিভাইসটি, আনমিউট করবেন আলী আহমদ। জনাব আলী আহমদ, আপনি একটু আপনার ডিভাইসটি আনমিউট করবেন। এই যে আমি আনমিউট করলাম। আচ্ছা, আপনি আমার প্রশ্নটি নিশ্চয়ই শুনেছেন। মিউটেড ইউ, তখন তো আমি বিপদে পড়লাম, হোস্ট কেন মিউট করবেন। আচ্ছা, এনিওয়ে, আমরা প্রথমেই এইখানে বাংলাদেশ সরকারকে বেশ তো এতক্ষণ রাগারাগি করলাম, আমরা সত্যি ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই এই ব্যাপারটায়। সরকার ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। সরকার হঠাৎ সরকার মানে তো কয়েকজন সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি, বাস্তবে তো তারা করেন না। তারা যেমন অনেকগুলো ব্যাপারে বলছে আননেসেসারি কোনো বিলাস দ্রব্য আসবে না, বেশ কিছু ক্ষেত্রে ডিউটি বাড়িয়ে দিয়েছেন, বেশ কিছু জিনিস এখন মনিটর করছেন এটা আসছে কি আসছে না, এই কতগুলো বেশ ভালো ভালো পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছেন, এটা প্রশংসা করতেই হবে। আচ্ছা, এই যে বিলাস পণ্য আসবে না, আমি একটু অপ্রয়োজনীয়, এইগুলো কি ক্যাটাগরাইজ করা হয়েছে যে এই পণ্যগুলো বিলাস পণ্য, এইগুলো অপ্রয়োজনীয়? বিলাস পণ্য কি? একটা সাধারণ বাচ্চা ছেলে, নিম্ন মধ্যবিত্ত ঘরের, ওর কাছে একটা বাইসাইকেল খুব খুব জরুরি, নাহলে স্কুলে যেতে পারে না, এটা বিলাস দ্রব্য নয়। কিন্তু ভিখারির কাছে ভীষণ বিলাস দ্রব্য হচ্ছে বাইসাইকেল। হ্যাঁ, সেটিকে একেবারে সরকার স্পেসিফিক করে দিয়েছে কিনা, এক একজনের কাছে এক একটি পণ্য বিলাস পণ্য। গাড়ি তোমার এত সিসির উপরে আসবে না, তোমার এই জাতীয় গাড়ি আসবে না। আমরা দেখি বাসা হচ্ছে, নাম বলি কোনো জায়গা বিশেষ না, সে বাসা হচ্ছে গুলশান,
অফিসে যাবে, মতিঝিল বলবো না, যে বনানীতে অফিস, গুলশানে বাসা, উনি 3000 সিসির এক বিশাল গাড়ি, ওতে মধ্যে মনে হয় পিঁপড়ার মতো পড়ে থাকে একজন, এটা দিয়ে চলেন, টাকা আছে, চালাতে পারেন, কিনতে পারেন, ডিউটি হাই করেছে গভর্নমেন্ট। আমি একজনকে বাংলাদেশে, বিদেশে, দেশের নাম বলবো না, বিদেশে গিয়ে একজনের বাড়ির সামনে দেখি বিশাল বিশাল সব দামি গাড়ি। তা বলে আপনার এইখানে এরকম গাড়ি চলেন, ঢাকায় নেন না কেন? বলে আপনারা তো ঢাকায় অনেক ডিউটি করে রাখছেন, অনেক বেশি নিতে পারেন, অনেক টাকা লাগে, তার সেই বাইরে বসেই চলি। তো এখন এই যে আমরা অপ্রয়োজনীয় বড় গাড়ি আনি, এটা কিন্তু আমি সুখের বিষয়, সরকার ইতিমধ্যেই এভাবে সীমিত করে দিয়েছেন এবং বলেছেন যে এর বেশি আনা যাবে না, এটা যেন চলে। আর একটা কথা, এটা তো একটা গেল খরচের দিক, আয়ের দিকটা কি হবে? আয়ের দিকে সবচেয়ে বড় আমি বলবো, ভ্যাটে ফাঁকি হয় সেটা ঠেকানো হোক, কাস্টমসে ফাঁকি হয় ঠেকানো হোক। ওই মুহূর্তে সরকারের সৎ ব্যক্তি তো সবাই না, সৎরা হয়তো থাকেন না, কিন্তু পরে এটা ধরা পড়া সম্ভব, ধরা হোক, শাস্তির ব্যবস্থা করা হোক, সেটা মানুষ জানুক কি শাস্তি হয়েছে। আপনার একজন পুলিশ অফিসার অপরাধ করলো, তাহলে ধরে চাকরি গেল, তাহলে জেলে দিলেন, শুনলাম, ভালো খবর। এরকম কাস্টমসের হোক, ইনকাম ট্যাক্সের হোক, যেসব ল এনফোর্সিং যারা, তাদেরকে এটা করা হোক। এটা এক নম্বর, একটা বিশাল দৃশ্যমান হতে হবে। ইনকাম ট্যাক্স আমাদের এখন ধীরে ধীরে ভ্যাট এবং ডাইরেক্ট ট্যাক্স বাড়বে, কাস্টমস কমে যাবে। এখন সেই ডাইরেক্ট ট্যাক্স হলো ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স ধনাঢ্য শ্রেণীর মধ্যে পড়ে এবং সবচেয়ে যারা বড় ধনী তাদের আয় সবচেয়ে বেশি, তাদের সবচেয়ে বেশি কর দেওয়া উচিত। আপনি আজকে মিলান, একজন ডাক্তার, নিচের দিকের একজন ডাক্তার, সে যা ট্যাক্স দেয়, আমাদের সর্বোচ্চ ধনীরা কি সেই পরিমাণ দেয়? কজনে দেয়? কেউ আচ্ছা, হয়তো দিতেও পারে। তাহলে আয়ের দিকে মনোযোগ দিতে হবে, করের জাল বাড়ানোর কথা বলছেন, এবং এবং বিলাসপণ্য, অপ্রয়োজনীয় পণ্য, এগুলো যারা নীতি নির্ধারক তারাই হচ্ছে এইটা আয় করার কথা। পার্লামেন্টে আসে, আচ্ছা, আমাদের মন্ত্রণালয়ে আসেন, আমাদের যাদের করার কথা তাদের দিকে আগে খেয়াল দিন, তাহলে দেখবেন তাহলে সব ঠিক হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আমি এবার একটু আমি শামীম এহসান আপনার কাছে জানতে চাই যে আমাদের যে আমদানি খরচ হয় এবং যেই ডলার যেটি আমরা আয় করি সেটি রপ্তানি থেকেই, সামনের দিনগুলোতে রপ্তানি আয়ের কি অবস্থা, আমাদের কোনো সুখবর দিতে পারছেন কিনা? এবং দিন দিন তো আমাদের আমদানি রপ্তানি বাণিজ্যের যে ঘাটতি সেটি আরও বাড়ছে, গ্যাপ বাড়ছে, ডলার দাম বাড়বার কারণে আরও বাড়ছে। তো কি করা যেতে পারে এবং রপ্তানি আয়ের কি অবস্থা এবং এই গ্যাপ কমানোর জন্য কি করা যেতে পারে? ধন্যবাদ। আমি আসলে এই পয়েন্টে বলতে যাচ্ছিলাম যে রপ্তানির আসলে খুব বেশি সুখবর নাই, কারণ আপনারা জানেন যে বৈশ্বিক যে একটা মুদ্রাস্ফীতি চলতেছে, বিশেষ করে আমাদের যে প্রধানতম মার্কেট ইউরোপ এবং দ্বিতীয় মার্কেট আমেরিকাতে আপনার আসলে ইকোনমিক পজিশন ভালো না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে, তাদের মুদ্রাস্ফীতির কারণে তারা এখন আসলে তাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, বিশেষ করে খাদ্য এবং চিকিৎসা, সেই দিকে আসলে তারা বেশি নজর দিচ্ছে। ফলে আমাদের অর্ডার ফ্লো অলরেডি আমার বিকেএম এর যে আমি ইনফরমেশন দিলাম, তাদের প্রায় 20% মতো কমে গিয়েছে। ফলে আসলে এখানে খুব বেশি সুখবর দেওয়ার মতো আমাদের জায়গা নাই। বাট তারপরেও দেশের স্বার্থে এবং নিজের স্বার্থে আমাদের ব্যবসা চালিয়ে যেতে হবে। এত বড় একটা শ্রমঘন সেক্টর, সেই সেক্টরটাও টিকিয়ে রাখতে হবে। তা আমাদের আসলে এখন কাজ করার সময়, এখন আসলে যদি নাকি বাধা দেওয়া হয়, সেই জিনিসটা আসলে আমাদের জন্য একটা বড় রকমের একটা আসলে আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে যাবে। এই বিষয়টা আসলে এখন সরকারি এবং বেসরকারি সবাই আসলে এটা মাথায় রাখতে হবে। আমি একটা ছোট্ট করে বলি যে কাস্টমস, এনবিআর, ইনকাম ট্যাক্স অবশ্যই তারা কাজ করবে, কিন্তু তাদের আসলে এখন একটা বড় আকারে তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে। যে ছোট ছোট বিষয় যদি তারা আমাদের বাধা দিতে থাকে, যে আপনার লবণ কতটুকু আনছেন, লবণটা কি ডার্ক কালার ইউজ করছেন না মিডিয়াম কালার ইউজ করছেন, এইটা নিয়ে যদি সে আমাকে হয়রান করতে থাকে, সে যদি আমাকে এনবিআর এ ডেকে পাঠায়, সে যদি আমাকে বারবার এই তলব করে, সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার যে মার্কেটিংটা করার সময়টা সেটা বাধাগ্রস্ত হবো, আমি মানসিকভাবে বিপর্যস্ত হবো। আমি এটা একটা উদাহরণ দিলাম আর কি, যে এখন এই ছোট ছোট বিষয় দেখবে, কিন্তু এই মুহূর্তে যে একটা বৈশ্বিক যে একটা পরিস্থিতি, এই সময় আসলে আমাদের মনে হয় যে একটু সামষ্টিক বৈশ্বিক পরিস্থিতির, জি, এবং আমি একটা জিনিস অ্যাড করি আপনার সাথে, যে যতই খারাপ হোক না কেন, আমরা আসলে কখনো কোনো খারাপ সময় কিন্তু আমাদের সেক্টরটাকে আসলে আমাদের একদম আমাদের সরকারের সহযোগিতা অবশ্যই
সরকারের সর্বোচ্চ মূল্যে সহযোগিতায় আমরা খারাপ হতে দিই। সেটি কাটিয়ে উঠতে পেরেছেন। একদম সবশেষ মন্তব্যটি মাহফুজুল হক সাহেব আপনার কাছ থেকে ছোট করে শুনতে চাই। এই যে আমদানি রপ্তানি যে বাণিজ্যের যে গ্যাপ বাড়ছে, এটিকে কমিয়ে আনবার জন্য কি করা যেতে পারে? মাহফুজুল হক সাহেব, আপনাকে আনমিউট করতে হবে, খুব সংক্ষেপে আপনি উত্তরটি দিবেন। জি, বিষয়টা সরকার অলরেডি এটা চিহ্নিত করেছে, সরকারের পক্ষ থেকে কাজ করা হচ্ছে এবং আমাদের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনগুলি সবাই মিলে এখানে মোটামুটি বেশ কিছু উদ্যোগ নিয়েছে। তা আমরা মনে করি যে অতি সত্বর যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এগুলি যেন বাস্তবায়ন করা হয় এবং প্র্যাকটিক্যালি যেই সমস্যাগুলি আমরা চিহ্নিত করেছি সেই সমস্যাগুলোকে অতি সত্বর সমাধান করে আমাদের টোটালি আমদানি রপ্তানি সেক্টরের যেই ইস্যুগুলি আছে ওগুলিকে অ্যাড্রেস করা আর ডলার সংকটের জন্য আচ্ছা, যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেগুলো যেন বাস্তবায়ন করা হয় এবং সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে সেগুলো যেন সেগুলো সমাধানের চেষ্টা করা হয়। দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে আবারও যুক্ত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং নিউজ 24 এর সাথেই থাকবেন।